Hello dear student, Assalamu alaikum. How are you? Hope all of you are well. I am also well. At first I introduce myself. I am Taifur Sarwar, lecturer in English, Maudivir Hat Hossainiya Degree Fazil Model Madrasa. For COVID situation, you are staying at home, for which we have arranged online class. Today I shall discuss with you on special uses of some words and phrases. Dear student, the topic special uses of some words and phrases is one of the most easiest topics in your syllabus. So I think if you are attentive to today's class, you will be able to get full marks in this topic. For your better understand, now I deliver my lecture in Bengali. আমাদের প্রথমে হচ্ছে ওয়ার্ডস অর্থ হচ্ছে একের বেশি শব্দ, আর একটা হচ্ছে ফ্রেজ তাও যখন কয়েকটি শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করে সেটাকে বলে ফ্রেজ। তো যখন একের বেশি ওয়ার্ড অথবা এরকম ফ্রেজ মিলে একটা শব্দ হবে অথবা একটা অর্থ প্রকাশ করবে, সেটার যে বিশেষ ব্যবহার সেটাই হচ্ছে আজকে আমাদের এই স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এটা তোমরা যদি ভালো করে পড়তে হয় তোমাদেরকে অবশ্যই কিছু ওয়ার্ডস এবং ফ্রেজের অর্থ এবং তাদের ব্যবহার ভালো করে জানতে হবে। তো চলো আমরা আজকে আলোচনা করি। আমাদের প্রথমে জানতে হবে এই যে বি বর্ণ অথবা ওয়াজ বর্ণ। আচ্ছা, বি বর্ণ এটা সাধারণত আমাদের জন্মগ্রহণ করার অর্থে ব্যবহৃত হয়। এটা আমাদের প্যাসিভ ভয়েসে বসে, যেমন আমরা লিখতে পারি millions of children are born every year in our country, অর্থাৎ প্রতি বছর আমাদের দেশে লক্ষ লক্ষ শিশু জন্মগ্রহণ করে। তো এখানে আমাদের এই যে বি বর্ণ অথবা সেখান থেকে আমাদের এটা হয়েছে এই যে আর বর্ণ। আরেকটা হচ্ছে কারো জন্ম স্থান অথবা জন্মের যেটা হচ্ছে সাল উল্লেখ করার ক্ষেত্রে আমরা এরকম ওয়াজ বর্ণটা ব্যবহার করি। যেমন মোস্তফা কামাল ওয়াজ বর্ন ইন ভোলা, অর্থাৎ মোস্তফা কামাল ভোলাতে জন্মগ্রহণ করেন। তো এই ক্ষেত্রে আমাদের এই ওয়াজ বর্ণ ব্যবহৃত হয়েছে। আমার জন্ম স্থান, জন্মের সাল বা তারিখ, আলম ওয়াজ বর্ন ইন 1980। এখানে লেখা আছে আলম ওয়াজ বর্ন ইন 1980, অর্থাৎ 1980 সালে আলম জন্মগ্রহণ করে। এক্ষেত্রে আমাদের এই ওয়াজ বর্ণটা ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই হ্যাভ টু বা এই হ্যাজ টু। আমাদের কোনো কাজ করার ক্ষেত্রে বাধ্যবাধকতা অর্থে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহৃত হয়। যেমন আমাদের এখানে আছে যে ইউর এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ তোমার পরীক্ষা খুবই কাছে, সো ইউ হ্যাভ টু স্টে অ্যাট হোম, তাই তোমাকে এখন বাসায় থাকতে হবে। অর্থাৎ এটা আমাদের কোনো কাজ করা অর্থে সেই ক্ষেত্রে আমরা এই হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের উড রাদার। এটা অর্থ হচ্ছে কোনো কিছু অপেক্ষাকৃত ভালো অর্থে ব্যবহৃত হয়। যেমন I would এটা হলো I would rather die than beg, অর্থাৎ আমি বরং মৃত্যুবরণ করবো কিন্তু ভিক্ষার চেয়ে, অর্থাৎ ভিক্ষার চেয়ে মৃত্যুবরণ করাটা আমার কাছে শ্রেয়, সে অর্থে আমাদের এটা ব্যবহৃত হয়েছে। এরপর হচ্ছে আমার এই যে হ্যাড অর্থ হচ্ছে বরং ভালো অথবা ভালো অর্থে ব্যবহৃত হয়। যেমন ইউ
had better go home। অর্থ তুমি বরং এখন পারি যাও, সে অর্থ ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আমাদের এই লেট এলোন, এটা অর্থ হচ্ছে ভাবা যায় না, ভাবা যায় অর্থ ব্যবহৃত লেট এলোন। যেমন হি ক্যান নট get GPA 2 let alone GPA 5। অর্থাৎ সে জিপিএ 2 পায় না, জিপিএ 5 এর কথা আমরা ভাবতেই পারি, সে অর্থ ব্যবহৃত হচ্ছে। তো আমাদের একটা জিনিস সত্য অথবা সম্ভব না এবং তার চেয়েও বেশি সম্ভব হতে পারে সে অর্থে আমাদের ব্যবহৃত হয় লেট অন। তারপর হচ্ছে হোয়াট ইফ। হোয়াট ইফ অর্থ হচ্ছে কোনো কিছু করার ভয় অথবা কোনো প্রস্তাবের বা কোনো বিষয়ের পরিণাম কি হতে পারে সে অর্থে আমাদের এই হোয়াট ইফটা ব্যবহৃত হয়। যেমন আমরা লিখতে পারি হোয়াট ইফ আই ফেল in the exam। অর্থাৎ আমি পরীক্ষায় ফেল করলে কি হবে, এই ক্ষেত্রে আমাদের এই হোয়াট ইফটা ব্যবহৃত হয়েছে একটা ভয় অর্থে। তারপর হচ্ছে হোয়াট ইজ লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক। আমাদের এটা হলো কোনো ব্যক্তি বা বস্তুর আকার আকৃতি তাদের সামগ্রিক অবস্থা প্রকাশ করতে আমাদের এই যে হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক এটা ব্যবহৃত হয়। যেমন হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, অর্থাৎ একটা ভূত দেখতে কেমন, এক্ষেত্রে ভূতের আকার আকৃতি সেটা প্রকাশ পেয়েছে। তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা কাজ করতে না করতে আরেকটা কাজ হওয়া অর্থে আমাদের এইটা ব্যবহৃত হয়। যেমন যেমন আমাদের এখানে লেখা আছে as soon as I reached school the rain started, অর্থাৎ আমি স্কুলে পৌঁছা মাত্রই বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের as if অথবা as though। এই as if এবং as though এর অর্থ হচ্ছে যেন কোনো কাজ কেমন হবে অথবা এর মাধ্যমে কি বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই as though বা as if এটা বসে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের যদি কোনো সেন্টেন্সে এই অ্যাজ ইফ অথবা অ্যাজ ও থাকে, সেই সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এর পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন কামাল টক্স, মানে কামাল কথা বলে অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, যেন সে সব জানে। এখানে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়াতে এখানে আমাদের এটা হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এরপরটা হচ্ছে নো সুনার হ্যাড দেন, তারপরে যে হার্ডলি হ্যাড হয়ে, হ্যাঁ, এগুলো অর্থ হচ্ছে কোনো একটা কাজ করতে না করতে হতে না হতে আরেকটা কাজ হওয়া অর্থে এগুলো ব্যবহৃত হয়। যেমন যেমন no sooner had the rain stopped than we started our journey, অর্থাৎ বৃষ্টি থামতে না থামতে আমরা আমাদের যাত্রা শুরু করলাম, সে অর্থ হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে ইট ইজ টাইম টু। আচ্ছা, এখানে আছে আমাদের যে ইট ইজ টাইম, যদি ইট ইজ টাইম থাকে তারপরে টু থাকলে বুঝতে হবে এর মাধ্যমে কোনো একটা কাজ করার সঠিক সময়কে বোঝানো হচ্ছে। এরপর আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, যেমন ইট ইজ টাইম টু স্টাডি হার্ড, এরকম। আচ্ছা, যদি থাকে ইট ইজ টাইম, এরপর যদি থাকে সাবজেক্ট,
তারপর সাবজেক্ট এরকম থাকলে তারপরে আমাদের বলবো ভার্বের পাস্ট ফর্ম। ইট ইজ টাইম উই স্টাডিড। It is time যেমন ইট ইজ টাইম উই স্টাডিড হার্ড। আচ্ছা, এটা অর্থ হচ্ছে একটা কাজ করার সঠিক সময় এর মধ্যেই শেষ হয়ে গেছে, অর্থাৎ আমরা আর লেট না করে কাজটাকে আমরা এখন থেকে করবো, সেক্ষেত্রে আমাদের এটা বলবে, এক্ষেত্রে আমাদের এই সাবজেক্ট পরে ভার্বের পাস্ট ফর্ম বলবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু যদি চেষ্টা করো, একটু যদি ভালো করে খেয়াল করো, কিছু নিয়মের মাধ্যমে কিছু কৌশল অবলম্বন করে কিন্তু তোমরা পরীক্ষার ক্ষেত্রে এগুলোতে ভালোটা মার্কস নিতে পারো। যেমন আমাদের এখানে লেখা আছে বি1 বা ওয়াজ1, অর্থাৎ আমাদের পরীক্ষায় যদি দেখি যে কোথাও আমাদের কোনো সাল দেওয়া আছে, কোনো স্থান দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের এই ওয়াজ1 অথবা এটা হতে পারে বি1, সেটা আমরা একটু খেয়াল করে দেখতে পারবো। তারপরে হচ্ছে আমাদের যে লেট অ্যালোন, এই ক্ষেত্রে আমরা দেখবো যে এক্ষেত্রে আমাদের যে একটা জিনিস থাকবে এবং তার চেয়ে অপেক্ষাকৃত একটু খারাপ মানের একটা জিনিস থাকবে। যেমন হি ক্যান নট বাই এ বাইক, লেট অ্যালোন এ কার, অর্থাৎ এখানে একটা হচ্ছে বাইক, একটা হচ্ছে কার। তো এরকম আমরা যদি একটু দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝবে এইটা বলবে লেট অ্যালোন। আরেকটা হচ্ছে এই হোয়াট ইফ কিন্তু সেন্টেন্সের শেষে আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসবে, অর্থাৎ আমাদের প্রশ্নবোধক চিহ্ন যুক্ত যেগুলো গ্যাপ থাকবে সেখানে আমরা দেখবো যে সেখানে কি এটা বসে কিনা হোয়াট ইফটা। আচ্ছা, এরপর হচ্ছে হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক। আমাদের এই হোয়াটস লাইক অথবা এই হোয়াট ডাজ লুক লাইক এখানে কিন্তু আমাদের গ্যাপ রয়েছে দুইটা। আমাদের পরীক্ষার সময় যদি কোনো গ্যাপে এরকম ডাবল ক্লুজ দেওয়া থাকে, ডাবল ক্লু থাকে, সেক্ষেত্রে আমরা এটা সেখানে সেটা বসতে পারি, আমরা একটু খেয়াল করে দেখব। আচ্ছা, এরপর হচ্ছে এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো। আচ্ছা, এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, পরের অংশ বসে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা বসবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমরা একটু খেয়াল করব যে আমাদের কোন সেন্টেন্সের প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর অপর অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে কিনা, সেক্ষেত্রে আমাদের এটা বসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে ইট ইজ টাইম। হ্যাঁ, ইট ইজ টাইম থাকলে এরপরে যদি দেখি আমাদের কোনো গ্যাপে কোথাও প্রথমে আছে গ্যাপ, এরপর আছে টু, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ইট ইজ টাইম বসতে পারে। আবার এরকম থাকতে পারে কোথাও আছে গ্যাপ, এরপর আছে সাবজেক্ট, এরপরে আছে আমাদের ভার্বের পাস্ট ফর্ম, তাহলে সেক্ষেত্রে আমাদের বসবে ইট ইজ টাইম বসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি মনে করি যে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হয়েছে। সো আই থিঙ্ক ইফ ইউ practice these rules, you will be able to get highest mark in your exam. So dear student, stay home, stay safe. Thank you everyone.